তো গল্পের শুরুতে আমরা ক্রিপ্টন নামে একটা এমন প্ল্যানেট দেখতে পাই যেটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছিল। পুরো শহরের মানুষ একটা বিশাল বিল্ডিং এর দিকে দৌড়ে যাচ্ছিল। এখানেই আমাদের এক স্বামী স্ত্রীকে দেখানো হয় যারা এই পুরো শহরের রাজা আর রানী ছিলেন। তারা যে বিল্ডিংটা এসেছিল তার ভেতরে একটা ভীষণ শক্তিশালী মেশিন লাগানো ছিল। সেই মেশিন থেকে তীব্র একটা আলো বের হয় যা পুরো শহরের একটা অংশকে বিশাল একটা বাল্বের মতো ঘিরে ফেলে। এই বাল্বের বাইরে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়, কিন্তু ভেতরে থাকা কয়েকটি বিল্ডিং মাটি সহ আকাশে ভেসে উঠতে শুরু করে। অর্থাৎ পুরো ক্রিপ্টন প্ল্যানেট ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু এই শহরটাই আকাশে ভেসে যায়। পরে এই শহরের নাম রাখা হয় অ্যাং সিটি। এরপর রাজার ঘরে একটি মেয়ের জন্ম হয় যার নাম ছিল কারা। সবকিছুই ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই পুরো শহরের মানুষ অসুস্থ হয়ে পড়তে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর জানা যায় ক্রিপ্টন প্ল্যানেট ধ্বংস হওয়ার সময় একটা ভীষণ গুরুত্বপূর্ণ মিনারেল মাটি থেকে আলাদা হয়ে গিয়েছিল, আর সেই কারণেই পুরো শহরের মাটি ধীরে ধীরে বিষে পরিণত হতে শুরু করে। এরই মধ্যে একদিন কারার মা মারা যান। যখন তাকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই কারা একটা ছোট্ট মিষ্টি কুকুর খুঁজে পায়। কুকুরটাকে তার এত ভালো লেগেছিল যে সে ওর নাম রাখে ক্রিপ্টো। এরপর দেখানো হয় পুরো শহরের রেডিয়েশন এতটাই ছড়িয়ে পড়েছিল যে সবার জীবনই বিপদের মুখে ছিল। এমন পরিস্থিতিতে কারার বাবা, যিনি এই শহরের রাজা ছিলেন, একটা বিশেষ মেশিন তৈরি করেন। তিনি কারা আর তার কুকুর ক্রিপ্টোকে সেই মেশিনের ভেতরে বসিয়ে দেন। তারপর দুজনেই অ্যাং সিটি ছেড়ে আমাদের পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। কয়েক মাস পর অবশেষে তারা পৃথিবীতে এসে পৌঁছয়। এখানে তাদের দেখা হয় ক্লার্ক অর্থাৎ সুপারম্যানের সঙ্গে। আর যদি তোমার মনে না থাকে তাহলে বলে রাখি, 2025 সালে জেমস গান বানানো নতুন সুপারম্যান সিনেমার সেই সুপারম্যানই এটা। তো বন্ধুরা, কারা নামের এই মেয়েটাই এই সিনেমার মূল নায়িকা, সুপার গার্ল। অন্যদিকে আমাদের পৃথিবী থেকে অনেক দূরে আর একটা প্ল্যানেটে রথি নামে একটি মেয়েকে দেখানো হয়। রথির বাবা এমন একটা তলোয়ার বানিয়েছিলেন যেটা দিয়ে যে কোনো মানুষকে হারানো সম্ভব, কিন্তু সেই তলোয়ারটা দখল করার জন্য ক্রেম নামে এক ভয়ঙ্কর লোক সেখানে এসে হাজির হয়। ক্রেম মূলত মহাকাশের এক বিপজ্জনক ডাকাত ছিল। সে হিউম্যান ট্রাফিকিং করত আর বিভিন্ন প্ল্যানেট থেকে অস্ত্র লুট করত। তার একটা পুরো গ্যাং ছিল যাদের বলা হতো ব্রিগেডিয়ান্স, আর সেই গ্যাংয়ের সর্দার ছিল ক্রেম। সেখানে পৌঁছে সে রথির বাবা, মা আর তার ভাইকে নির্মমভাবে হত্যা করে। তখন রথির বয়স ছিল মাত্র 10 বছর, তাই সে কিছুই করতে পারেনি। কিন্তু সেই দিনই সে ঠিক করে বড় হয়ে বাবার বানানো সেই তলোয়ার দিয়েই একদিন ক্রেমকে শেষ করবে। অন্যদিকে পৃথিবী থেকে অনেক দূরের আরেকটা প্ল্যানেটে কারা তার কুকুর ক্রিপ্টোকে নিয়ে একটা নাইট ক্লাবে আনন্দ করছিল। তখনই তার দেখা হয় রথির সঙ্গে, যে তার বাবার বানানো সেই তলোয়ার নিয়েই সেখানে এসেছিল। রথি এমন একজন শক্তিশালী মানুষের খোঁজ করছিল যে তার সঙ্গে মিলে ক্রেমকে মারতে পারবে। ঠিক তখনই সেখানে কয়েকজন গুন্ডার সঙ্গে কারার দারুণ একটা লড়াই হয়। সেটা দেখে রথি বুঝে যায় এই মেয়েটাই এমন একজন যে খুব সহজেই ক্রেমকে হারাতে পারবে। পরদিন সকালে রথি কারার কাছে সাহায্য চায়। প্লিজ আমাকে সাহায্য করো যাতে আমি ক্রেমকে মেরে আমার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে পারি। কিন্তু কারা সোজাসুজি না করে দেয়। সে বলে, ক্রেমকে মারার আমার কাজ নয়, তুমি যদি ওকে মেরে ফেলো তাহলে তুমিও ওর মতোই একজন খুনি হয়ে যাবে। দুজনেই যখন এই বিষয়ে কথা বলছিল, ঠিক তখনই পেছনে রাখা কারার স্পেসশিপ চুরি করতে ক্রেম তার লোকজনকে নিয়ে সেখানে এসে পৌঁছে যায়। এটা দেখে ক্রিপ্টো জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। ঠিক তখনই ক্রেম একটা বিষাক্ত অস্ত্র দিয়ে ওর ওপর আক্রমণ করে। এরপর সে কারার স্পেসশিপ চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর এক এলিয়েন ডাক্তার ক্রিপ্টোকে পরীক্ষা করে জানায় ওর শরীরে খুবই মারাত্মক বিষ ছড়িয়ে পড়েছে। 3 দিনের মধ্যে যদি চিকিৎসা না হয় তাহলে ও মারা যাবে। আর এই বিষের অ্যান্টিডোট শুধু ক্রেমের কাছেই আছে, কারণ এই বিষটা সেই দিয়েছিল। এখন দুজন মেয়েরই লক্ষ্য এক হয়ে গেছে। একদিকে রথি চায় তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে, আর অন্যদিকে কারা যে কোনো মূল্যে ক্রেমের কাছে পৌঁছে অ্যান্টিডোট নিয়ে আসতে চায়।
যাতে সে তার প্রিয় কুকুর ক্রিপ্টোর প্রাণ বাঁচাতে পারে। এরপর দুজন মিলে ক্রেমকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা একটা স্পেসশিপে করে যাত্রা করছিল যেখানে আরো অনেক এলিয়েন ছিল, কিন্তু ঠিক তখনই কিছু মহাকাশ ডাকাত সেই স্পেসশিপে হামলা চালায়। সেই সময় কারার পুরো শক্তি ছিল না, তাই সে তাদের সামনে দাঁড়াতে পারেনি। ডাকাতরা তাকে স্পেসশিপ থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু তখনই আমরা দেখি কারার শরীরে সূর্যের আলো পড়তেই হঠাৎ করেই তার ভেতরে ভয়ঙ্কর শক্তি ফিরে আসে। সে একে একে সব ডাকাতকে পিটিয়ে শেষ করে দেয়, এমনকি নিজের চোখ থেকে লাল লেজার ছুঁড়ে ব্রিগেডিয়ান্সের অনেকগুলো স্পেসশিপও ধ্বংস করে দেয়। কারার এই অসাধারণ শক্তি দেখে রথি পুরোপুরি নিশ্চিত হয়ে যায় এই মেয়েটাই একমাত্র ক্রেমকে হারাতে পারবে। এখানেই আমাদের আরও একটা বিষয়ে জানানো হয়, ব্রিগেডিয়ান্স বিভিন্ন জায়গা থেকে মেয়েদের অপহরণ করত যাতে তাদের বন্দি করে যত বেশি সম্ভব সন্তান জন্ম দিতে বাধ্য করা যায়, আর এইভাবেই তারা নিজেদের জাত বাড়াতে পারে। এরপর দুজন এমন একটা শহরে পৌঁছায় যেটা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। সেখানে হাতে গোনা কয়েকজন মানুষই বেঁচে ছিল। কারা সবসময় সত্যের পক্ষেই থাকে, তাই একটা নাইট ক্লাবে ওই সব ডাকাতদের সঙ্গে তার দারুণ একটা লড়াই হয়। তার শক্তির সামনে কেউই বেশিক্ষণ টিকতে পারে না। এরপর তাদের দেখা হয় মারিক আর গোমার নামে এক স্বামী স্ত্রীর সঙ্গে। কারা তাদের জিজ্ঞেস করে ব্রিগেডিয়ান্সদের সম্পর্কে তারা কিছু জানে কিনা, কারণ যেভাবেই হোক তাদের খুঁজে বের করতেই হবে। কিন্তু ঠিক তখনই সেখানে লোবো নামে এক ভয়ঙ্কর লোকের এন্ট্রি হয়। এই চরিত্রে অভিনয় করেছিলেন হলিউড সুপারস্টার জেমস মোমোয়া। লোবো একজন ব্রিগেডিয়ানকে খুঁজছিল কারণ সে তাকে মারতে চেয়েছিল, কিন্তু গোমার বলে এদের সম্পর্কে সে কিছুই জানে না। এরপর সেই স্বামী স্ত্রী কারা আর রথিকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ পর কারাকে চায়ের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়, ফলে তার মাথা ঘুরতে শুরু করে। তখন মারিক আসল সত্যটা জানায়। সে বলে তারা দুজনকে ব্রিগেডিয়ান্সদের কাছে বিক্রি করে দিয়েছে, কারণ কয়েকদিন আগে ওই ডাকাতরাই তাদের মেয়ে সারনাকে তুলে নিয়ে গিয়েছিল। এখন যদি কারা আর রথিকে তাদের হাতে তুলে দেয়, তার বদলে তাদের মেয়েকে তারা ফিরে পাবে। কিছুক্ষণ পর ব্রিগেডিয়ান্স বিশাল একটা স্পেসশিপ নিয়ে সেখানে এসে হাজির হয়। তাদের সঙ্গেই ছিল ক্রেম, যে বহু বছর আগে রথির বাবা মাকে হত্যা করেছিল আর ক্রিপ্টোর উপর বিষাক্ত আক্রমণ করেছিল। এরপর শুরু হয় দুর্দান্ত একটা ফাইট সিকোয়েন্স। কারা নিজের চোখ থেকে লেজার ছুঁড়ে একে একে শত্রুদের শেষ করতে শুরু করে। তখনই লোবো তার বাইক নিয়ে একেবারে হিরো স্টাইলে এন্ট্রি মারে, কারণ তারও একজন ব্রিগেডিয়ান্সকে দরকার ছিল। তবে সত্যি বলতে ভাই, এখানে লোবোর ফাইট সিনটা আমার তেমন একটা ভালো লাগেনি। যাই হোক, অনেকক্ষণ অ্যাকশন চলার পর ক্রেম গোমার আর মারিক দুজনকেই মেরে ফেলে। শুধু তাই নয়, তাদের মেয়ে সারনাকেও হত্যা করে। এরপর সব ব্রিগেডিয়ান নিজের স্পেসশিপে উঠে লাইট স্পিডে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে রথি আর কারার মধ্যে ঝগড়া হয়ে যায়। কারা সব সময় তাকে বোঝাতো সে এখনো ছোট, তাই না ভেবে কোনো ভুল সিদ্ধান্ত যেন না নেয়, না হলে নিজের জীবনও হারাতে পারে। কিন্তু রাগের মাথায় রথি বলে, এই সব তোমার জন্যই হয়েছে, তুমি যদি আমাকে বারবার না আটকাতে তাহলে হয়তো এমনটা হতো না। এরপর কারা একাই ক্রেমকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ক্রেম তাকে ধরে ব্যারেন্টন নামে এক অদ্ভুত প্ল্যানেটে নিয়ে আসে। এই প্ল্যানেটের সবচেয়ে বড় বিশেষত্ব ছিল এখানে হলুদ সূর্যের বদলে সবুজ সূর্য ছিল, আর সেই সূর্যের আলো পুরোপুরি ক্রিপ্টোনাইট দিয়ে তৈরি। আর যদি তুমি আগের সুপারম্যানের সিনেমাগুলো দেখে থাকো তাহলে নিশ্চয়ই জানো ক্রিপ্টোনাইট এমন একটা মিনারেল যার সংস্পর্শে এলেই সুপারম্যানের সব শক্তি শেষ হয়ে যায়। এখানেও কারার সঙ্গে ঠিক সেটাই হয়। সবুজ সূর্যের আলো তার শরীরে পড়তেই তার সমস্ত শক্তি হারিয়ে যায়। তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারে না। কিছুক্ষণ পর রথি, যে লুকিয়ে ওই স্পেসশিপে উঠেছিল, কারাকে টেনে একটা গুহার ভেতরে নিয়ে যায়। তখন কারা তাকে বলে, আমি যদি এই সবুজ সূর্যের আলোতে থাকি তাহলে আমার মৃত্যুও হতে পারে, তাই আমাকে এখানেই লুকিয়ে রাখো। পরদিন সকালে ব্রিগেডিয়ান্স তাদের বিশাল স্পেসশিপে উৎসব করছিল। ঠিক তখনই রথি চুপি চুপি সেখানে পৌঁছে যায়। তার প্ল্যান ছিল স্পেসশিপের ইঞ্জিন বন্ধ করে দেওয়া, কিন্তু ঠিক সেই সময়ে ক্রেম তাকে ধরে ফেলে। রথির পিঠে বেঁধে থাকা
ওই তলোয়ারটা দেখে ক্রেম সঙ্গে সঙ্গে বুঝে যায় এই সেই লোকটার মেয়ে যাকে সে বহু বছর আগে হত্যা করেছিল। এখন তার সামনে রথিকেও শেষ করে দেওয়ার একদম সেরা সুযোগ ছিল, তাই সে সেই তলোয়ার দিয়েই তাকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে সুপার গার্ল নিজের কস্টিউম পরে একেবারে শেরনির মতো এন্ট্রি মারে। নিজের চোখ থেকে লেজার ছুঁড়ে সে ক্রেমের হাত থেকে তলোয়ারটা ফেলে দেয়। এরপর শুরু হয় দারুণ একটা ফাইট সিকোয়েন্স। উড়ন্ত স্পেসশিপের ওপর দুজনের মধ্যেই দুর্দান্ত অ্যাকশন দেখতে পাওয়া যায়। কিন্তু ঠিক তখনই ক্রেম ক্রিপ্টোনাইট দিয়ে তৈরি কয়েকটা তীর সুপার গার্লের দিকে ছুঁড়ে মারে। তীরগুলো তার শরীরে ঢুকতেই আবারও তার সব শক্তি শেষ হয়ে যায়। তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ঠিক মতো লড়াই করতেও পারে না। ঠিক সেই সময় কিছুক্ষণের জন্য লোবো তার সুপার বাইক নিয়ে উড়ে সেখানে এসে হাজির হয়। এসে একের পর এক ব্রিগেডিয়ানকে ভীষণভাবে পেটাতে শুরু করে। এই সুযোগটাই কাজে লাগিয়ে সুপার গার্ল নিজের শরীর থেকে ক্রিপ্টোনাইটের সব তীর টেনে বার করে ফেলে। তীরগুলো বের হতেই তার সমস্ত শক্তি আবারও ফিরে আসে। আর তারপরেই শুরু হয় আসল দুর্ধর্ষ অ্যাকশন। লড়াই চলাকালীন কারা কয়েকজন গুন্ডার সঙ্গে একটা গাড়ি সহ জলে পড়ে যায়। অন্যদিকে এত বড় স্পেসশিপটা তখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। সুযোগ বুঝেই রথি আর ক্রেম সেখান থেকে নিচে লাফ দেয়। আর মাত্র কয়েক সেকেন্ডের পরেই সেই বিশাল স্পেসশিপ পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। একদিকে জলের নিচে গাড়ির ভেতরে আটকে থাকা কারা নিজের শক্তি দিয়ে গাড়িটাকে ভেঙে বেরিয়ে আসে। তার শরীরে আবার হলুদ সূর্যের আলো পড়তেই তার শক্তি আগের থেকেও অনেক বেশি বেড়ে যায়। অন্যদিকে রথিকে ক্রেম আর তার গুন্ডারা চারিদিক থেকে ঘিরে ফেলেছিল। তারা তাকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে সুপার গার্ল নিজের ফুল পাওয়ারের মোডে এন্ট্রি মারে এবং একে একে সব গুন্ডাকে পিটিয়ে শেষ করে দেয়। সত্যি বলতে ভাই, পুরো সিনেমায় এই অ্যাকশন সিকোয়েন্সটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। সুপার গার্লের সামনে কেউই বেশিক্ষণ টিকতে পারে না। তার শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে নিজের চোখ থেকে লেজার ছুঁড়ে বড় বড় গাড়িকেও দু টুকরো করে ফেলতে পারত। শেষে যখন রথি তার বাবার বানানো সেই তলোয়ার দিয়ে ক্রেমকে মারতে যায়, তখনই সুপার গার্ল তাকে থামিয়ে দেয়। সে বলে, তুমিও যদি ওকে হত্যা করো তাহলে তুমিও ওর মতোই হয়ে যাবে, তাই এটা করো না। এরপর রথি সেখান থেকে চলে যায়। কিন্তু সুপার গার্ল ভালো মানুষের জন্য যতটা ভালো, খারাপ মানুষের জন্য ঠিক ততটাই ভয়ঙ্কর। তাই সে ক্রেমকে বাঁচিয়ে রাখে না। রথির বাবার বানানো সেই তলোয়ার দিয়ে সে ক্রেমকে শেষ করে দেয়। এরপর সে ক্রেমের গলায় থাকা অ্যান্টিডোট নিয়ে নেয় যাতে সে তার প্রিয় কুকুর ক্রিপ্টোর প্রাণ বাঁচাতে পারে। সবশেষে আমরা দেখি অ্যান্টিডোট পাওয়ার পর ক্রিপ্টো পুরোপুরি সুস্থ হয়ে যায়। এরপর সুপার গার্ল রথিকে সঙ্গে নিয়ে আবারও পৃথিবীতে ফিরে আসে। এখানে তার আবার সুপারম্যানের সঙ্গে দেখা হয়। দুজনে কিছুটা সময় একসঙ্গে কাটায়, গল্প করে, আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। এরপর যদি আমি এই সিনেমাটা নিয়ে বলি তাহলে আমার কাছে এটা ডিসেন্ট লেগেছে। বিশেষ করে এর ভিজুয়ালগুলো সত্যিই দারুণ, তবে গল্পের তেমন জোর নেই, আর সেই কারণেই সিনেমাটা তেমন কোনো বড় ইম্প্যাক্ট ফেলতে পারে না। বাকি যদি এমন নতুন নতুন ট্রেন্ডিং সিনেমার স্টোরি আর এক্সপ্লেনেশন দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে।